আজকের এই ক্লাসে আমরা সরলরেখা অধ্যায়টাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কভার করার চেষ্টা করব। আজকের এই ক্লাসটাকে আমরা দুইটা পার্টে ভাগ করছি, একটা হলো পার্ট 1, একটা হলো পার্ট 2। সো পার্ট 1-এ কি আছে? পার্ট 1 হলো বেসিক ডিসকাশন, অর্থাৎ প্রত্যেকটা টাইপ আমরা এক্সপ্লেনেশন করব এখানে, এবং এইখানে যাই আমরা বিগত বছরের কোয়েশ্চেনগুলো সলভ করব। সো চলো আমরা একটু দেখি আমাদের কিরকম আছে। আমরা প্রথমে এখানে আমরা একটু জেনে নিব যে আমাদের কি কি টাইপের উপর থেকে কোয়েশ্চেন হইতে পারে। সো এক নাম্বার দেখো, এক নাম্বার টাইপটা আমাদেরকে বলছে যে পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার সমীকরণ এবং কার্তেশীয় সমীকরণ, এই এই ব্যাপারগুলোতে আমাদের ধারণা থাকতে হবে যে কিভাবে পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করা যায়, কিভাবে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ করা যায়, কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করা যায়, কিভাবে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করা যায়। দ্বিতীয় টাইপে আমাদের আছে হলো অক্ষ হতে পি অফ এক্স এর দূরত্ব, অর্থাৎ যে কোনো একটা অক্ষ, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব কেমন হইতে পারে, এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব কেমন হইতে পারে, এই টাইপের উপরেও আমাদের কোয়েশ্চন হয়। 3 নাম্বার টাইপ হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আমাদেরকে যদি দুই পাশে দুইটা বিন্দু দেওয়া থাকে, আমরা তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করা শিখতে হবে। 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হলো অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত এবং সমত্রিখণ্ডক বিন্দু। দেখা যাবে আমাদের দুই পাশে দুইটা বিন্দু আছে, তার মাঝখানের একটা বিন্দু, এই বিন্দুটা এই রেখাটাকে দুইটা ভাগে ভাগ করে সেটাকে আমরা অন্তর্বিভক্ত বলি, বহির্বিভক্ত বলি, সমত্রিখণ্ডক বিন্দু বলি। এগুলো নিয়ে আমরা আজকে এক্সপ্লেনেশন করব। এরপরে আমাদের যে টাইপটা আছে এটা হলো ভর কেন্দ্র নির্ণয়, ভর কেন্দ্র, এরপরে ক্ষেত্রফল নির্ণয়, এরপরে সঞ্চার পথের সমীকরণ, এবং এরপরে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ। এক্স অক্ষ থেকে যদি খণ্ডিতাংশ আমাদেরকে দেওয়া থাকে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যদি আমাদেরকে দেওয়া থাকে, আমরা সেখান থেকে সমীকরণ, সরলরেখা সমীকরণ বের করতে পারবো। আবার বিভিন্ন ধরনের সরলরেখা সমীকরণ আমাদেরকে বের করতে বলবে। দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ আমাদেরকে বের করতে বলে। মনে করো একটা সরলরেখা দেওয়া আছে, আরো একটা সরলরেখা দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় আমাদেরকে বের করতে বলতে পারে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হলো লম্ব রেখা এবং সমান্তরাল রেখার সমীকরণ আমাদেরকে বের করতে বলতে পারে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, তারপরে পাদবিন্দুর স্থানাঙ্ক, তারপরে একটি রেখার সাথে থিটা কোণ উৎপন্নকারী আরেকটি রেখার সমীকরণ আমাদেরকে বের করতে বলতে পারে। অনুরূপভাবে আরো কয়েকটা আছে, দেখো দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, একটি বিন্দু হতে একটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বোর্ডে আসার মতো একটা টপিক। আমরা যদি প্রতিবিম্ব, এই 18টা টপিকের উপর আমাদের মোটামুটি একটা ভালো ধারণা থাকে, আমরা যে কোনো সিকিউ সলভ করতে পারবো। ফর এক্সাম্পল দেখো, আমি প্রথম দিয়ে শুরু করি। দেখো প্রথমে আমাদেরকে 1 নাম্বার টাইপে দেওয়া আছে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ। মনে রাখতে হবে আমরা আছি পোলার স্থানাঙ্কে, আমাদের কনভার্ট করতে হবে কার্তেশীয় স্থানাঙ্কে। সো পোলার স্থানাঙ্ককে দেখো আমরা অলওয়েজ আর আর থিটা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পোলার থেকে যাব কার্তেশীয়তে, আমাদেরকে দেওয়া থাকবে আর আর থিটা। প্রশ্নে আমাদেরকে ভালো করে বুঝো, প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে বা দেওয়া থাকবে, সেটা আর আর থিটা দেওয়া থাকবে, আর এর ভ্যালু দেওয়া থাকবে, থিটার ভ্যালু দেওয়া থাকবে। আমাদেরকে বের করতে হবে এক্স ওয়াই, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক বলতে কিন্তু আমরা এক্স ওয়াই কে বুঝাই। সো দেখো এক্স আর ওয়াই আমাকে যেহেতু বের করতে বলবে, এটাই যেহেতু আমাদের কোয়েশ্চেন মার্ক, সো এক্স বের করার জন্য খুবই ইজি, আর কস থিটা, আর ওয়াই বের করাও খুবই ইজি, আর সাইন থিটা। যেহেতু আমাকে আর আর থিটা দিয়ে দিবে, আমরা এখানে আর এর মান বসাবো এবং থিটার মান বসাবো। এখানে আমরা আর এর মান বসাবো, এখানে আমরা থিটার মান বসাবো, আমরা এখান থেকে এক্স আর ওয়াই পেয়ে যাব। অর্থাৎ যদি পোলার স্থানাঙ্ক আর আর থিটা আমাদেরকে দিয়ে দেয়, আমরা খুব সহজেই কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারবো, সেটা হলো এক্স ওয়াই। পরেরটাতে যাই। অনুরূপভাবে যদি বলে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ করো, যদি কখনো বলে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ করো, সো খুবই ইজি ব্যাপার। দেখো আমাদেরকে কিন্তু দেওয়া আছে, যে এই জিনিসটা কিন্তু দেওয়া থাকবে, অর্থাৎ যেহেতু আমাদেরকে পোলার সমীকরণ বের করতে হবে, দ্যাট মিনস আমাদেরকে আর বের করতে হবে এবং থিটা বের করতে হবে। সো আর আর থিটা বের করার জন্য আমাদেরকে এক্স আর ওয়াই দিয়ে দিবে। এই দেখো কার্তেশীয় সমীকরণ দিয়ে দিবে, কার্তেশীয় সমীকরণ থেকে আমরা পোলার সমীকরণে কনভার্ট করব। সো কার্তেশীয় সমীকরণ মানে এক্স ওয়াই, সো এক্স ওয়াইটা আমাদেরকে দিয়ে দিবে।
যদি আমাদেরকে এক্স ওয়াই দিয়ে দেয় আর আর থিটা বের করতে বলে, দেখো আমরা আর বের করার সিস্টেম শিখছি √x² + y²। এই ভ্যালুটা যদি তুমি এখানে বসায় দাও তাহলে তুমি আর এর মান পাচ্ছ। যেহেতু তোমাকে এক্স ওয়াই দেওয়া আছে, এক্স আর ওয়াই এর মান তুমি এই সূত্রের মধ্যে বসায় দিলে তুমি কিন্তু আর এর মান পেয়ে যাচ্ছ। কিন্তু থিটার মানটা বের করার জন্য আমাদেরকে চতুর্ভাগের দিকে একটু খেয়াল রাখতে হবে। যদি আমাদের এক্স এর মানও পজিটিভ দেওয়া থাকে, ওয়াই এর মানও পজিটিভ দেওয়া থাকে, তার মানে এটা প্রথম চতুর্ভাগে আছে। আর প্রথম চতুর্ভাগে থাকলে সূত্র আমরা এটা ইউজ করব। যদি এক্স এর মান নেগেটিভ, এই যে পাশে লেখা আছে দেখো, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, যদি এটা থাকে তার মানে দ্বিতীয় চতুর্ভাগ সূত্র আমরা এটা ইউজ করব। যদি ফর এক্সাম্পল আমি যদি দেখাই, ধরো -2 বলো তো এটা কি এক্স এর মানও নেগেটিভ না, ওয়াই এর মানও নেগেটিভ না? এক্স এর মান নেগেটিভ এবং ওয়াই এর মান নেগেটিভ, এটা কোন চতুর্ভাগ? এটা হলো তৃতীয় চতুর্ভাগ। দেখো তৃতীয় চতুর্ভাগের জন্য কিন্তু আমরা সূত্র এটা ব্যবহার করব থিটা বের করার জন্য। অনুরূপভাবে যদি আমাদেরকে এক্স এর মানটা পজিটিভ বলে, ওয়াই এর মানটা যদি আমাদেরকে নেগেটিভ বলে, তখন কিন্তু আমরা বের করতে পারবো সেটা হলো চতুর্থ চতুর্ভাগ। এবং চতুর্থ চতুর্ভাগের জন্য থিটার মানটা হবে 2π - tan ইনভার্স y/x। আশা করি সবাই বুঝতে পারছো, খুবই ইজি ব্যাপার। হ্যাঁ, চারটা চতুর্ভাগের জন্য আমাদেরকে মান বের করতে বলতে পারে। যদি প্রথম চতুর্ভাগ বলে এইটা, দ্বিতীয় চতুর্ভাগ বললে এইটা, তৃতীয় চতুর্ভাগ বললে এটা, চতুর্থ চতুর্ভাগ বললে, খুবই ইজি। এর পরেরটাতে যাই। দেখো পোলার আগে ছিল পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ। এখন জাস্ট একটু উল্টে যাবে। কিভাবে উল্টে যাবে? দেখো পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণের প্রকাশ, সমীকরণ থেকে সমীকরণের প্রকাশ কেমন হবে ব্যাপারটা? দেখো এইখানে একটা সমীকরণ দেওয়া আছে যেখানে আর আছে আর থিটা আছে, তার মানে এটা পোলার সমীকরণ। আর আর থিটা যেহেতু আছে এটা একটা পোলার সমীকরণ। এখানে দেখো আর আর থিটা আছে, সো এটা একটা পোলার সমীকরণ। এখানে আর 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 সাইন থিটা আছে, সো এই পুরো সবগুলাই কি একটা করে পোলার সমীকরণ দেওয়া আছে। সো আমাদের কি করতে হবে? এই পোলার সমীকরণকে ওরা বলছে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে। দেন কার্তেশীয় সমীকরণ মানে কি? কার্তেশীয় সমীকরণ মানে হলো সেখানে শুধুমাত্র এক্স আর ওয়াই থাকবে, আর কিছু থাকতে পারবে না। এই আরও থাকবে না, থিটাও থাকবে না। সো এই লাইনটা এখানে লেখা আছে, দেখো আমাদেরকে এখানে সুন্দর করে বলা হয়েছে আর আর থিটাকে অপসারণ করে এক্স ওয়াই নিয়ে আসতে হবে। আমরা যখন ম্যাথ করব তখন বুঝতে পারবো প্রসেসটা কি, বাট এখন একটু জেনে রাখো যে আমাদের যেটা দেওয়া থাকবে এটার মধ্যে আর আর থিটা থাকবে। আর আর থিটা থাকা মানে হলো এটা একটা পোলার সমীকরণ। আর আর থিটা দিয়ে দেওয়া মানে হলো পোলার সমীকরণ। আমাদেরকে বলছে পোলার সমীকরণ থেকে কার্তেশীয়তে প্রকাশ করতে। সো কার্তেশীয় সমীকরণ মানে হলো যেটার আনসারে আর আর থিটা থাকবে না, থাকবে এক্স আর ওয়াই। এই দেখো আমরা বললাম আর আর থিটা, এই জিনিসগুলাকে আমরা কি করব বলতো? অপসারণ করব। অর্থাৎ আমাদের ম্যাথে আর আর থিটা ছিল কিন্তু আমরা আর আর থিটা রাখবো না, এটাকে আমরা উঠায় ফেলবো। উঠায় কি করব? আমরা এক্স আর ওয়াই এ কনভার্ট করব। এটাকেই আমরা বলতেছি কার্তেশীয় সমীকরণ। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, বলছে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ করো। কার্তেশীয় সমীকরণ মানে কি? যেখানে এক্স আর ওয়াই থাকবে। ফর এক্সাম্পল দেখো এখানে কিন্তু তোমাদের এক্স আর ওয়াই আছে, দেখো এটাও কিন্তু কার্তেশীয় সমীকরণ, এটাও কিন্তু কার্তেশীয় সমীকরণ, এটাও কিন্তু কার্তেশীয় সমীকরণ। অর্থাৎ এবার আমাকে কার্তেশীয় সমীকরণটা দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে পোলার সমীকরণ। অর্থাৎ এমন একটা সমীকরণ বের করতে হবে যেটার মধ্যে আর প্লাস আর কস থিটা, মানে আর আর থিটা থাকবে, এক্স আর ওয়াই থাকতে পারবে না। আর ইকুয়াল টু 1, আর কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এরকম ব্যাপার স্যাপার। বুঝতে পারছো? দেখো আগের ঘটনায় কি ছিল? আর আর থিটা দেওয়া ছিল, কনভার্ট করতে হয়েছে এক্স আর ওয়াই তে। আর এখন আমাদেরকে কার্তেশীয় সমীকরণটা দেওয়া আছে, এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো আমাদেরকে দেওয়া আছে, অর্থাৎ সমীকরণ আকারে আমাকে দেওয়া আছে। আমাকে বের করতে হবে আর আর থিটাতে, অর্থাৎ পোলার সমীকরণে কনভার্ট করতে হবে। এখানে কিন্তু এক্স ওয়াই রাখা যাবে না, এক্স ওয়াই কিন্তু রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ আমাদেরকে বলছে পোলার সমীকরণে প্রকাশ করো। খেয়াল করে দেখো আমাদেরকে বলছে পোলার সমীকরণে প্রকাশ করো। সো কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে মানে এক্স ওয়াই দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলছে পোলার সমীকরণ। সো পোলার সমীকরণ মানে হলো আর আর থিটা, মানে আমাদের অ্যান্সার যেটা আসবে এটা আর আর থিটা আসবে। অর্থাৎ এক্স ওয়াই কে আর আর থিটায় কনভার্ট করব। সো এইটা হলো সমীকরণ নির্ণয়ের পদ্ধতি। এরপরে দেখো টাইপ 2 তে আমরা যাই। টাইপ 2 তে বলা হয়েছে যে অক্ষদ্বয় হতে দূরত্ব, তোমরা কিন্তু জানো, একটু মনোযোগ দাও। ধরো এইটা একটা বিন্দু, আমরা ধরে নিলাম পি অফ এক্স ওয়াই। দেখো পি অফ এক্স ওয়াই যদি একটা বিন্দু হয় তাহলে এই বরাবর আমরা এক্স যাব, এই বরাবর আমরা ওয়াই যাব। এটা কিন্তু এসএসসি তে ছিল, আমি খুব বেশি আলোচনা করব না এটা নিয়ে।
সো একটু জেনে রাখো পি অফ এক্স একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব দেখো ওয়াই এর সমান। এই দেখো পি অফ এক্স ওয়াই থেকে এক্স অক্ষের দূরত্ব ওয়াই এর সমান। আমরা কিন্তু লিখছি পি অফ এক্স ওয়াই থেকে এক্স অক্ষের দূরত্ব কিসের সমান? ওয়াই এর সমান। আবার চিন্তা করতে পারো দেখো পি অফ এক্স ওয়াই থেকে ওয়াই অক্ষের দূরত্ব, দেখো ওয়াই অক্ষের দূরত্ব সেটা কিন্তু এক্স এর সমান। দেখো পি অফ এক্স ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব সেটা কিন্তু এক্স এর সমান, মনে রাখতে হবে। হ্যাঁ দেখো পি অফ এক্স ওয়াই থেকে এক্স অক্ষের দূরত্ব সেটা হলো ওয়াই এর সমান। সেটা কিসের সমান বলো তো? ওয়াই এর সমান। আমি একটু ভালোভাবে দেখাই এটাকে, খেয়াল করে দেখো। আমাদের এখানে যদি আমরা এটা দিয়ে দেখাই, খেয়াল করো পি অফ এক্স ওয়াই ছিল, দেখো পি অফ এক্স ওয়াই হতে এক্স অক্ষের দূরত্ব, দেখো এই দূরত্ব কিন্তু সেটা ওয়াই এর সমান। এই দেখো পি অফ এক্স ওয়াই হতে এক্স অক্ষের দূরত্ব ওয়াই এর সমান। অনুরূপভাবে পি অফ এক্স ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব দেখো এক্স এর সমান। এই দেখো পি অফ এক্স ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব মডুলাস অফ এক্স। কেন? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, ঠিক আছে? সো এটা একটু আমাদের মাথায় রাখলেই হচ্ছে। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবো আমরা। দুইটা কনসেপ্ট শুধু এখানে জানতে হবে, যে কোনো একটা বিন্দু যদি থাকে পি অফ এক্স ওয়াই, এটা এক্স অক্ষের দূরত্ব হলো ওয়াই এর সমান, ওয়াই অক্ষের দূরত্ব হলো এক্স এর সমান। তুমি আরেকটা নতুন জিনিস অ্যাড করতে পারো, সেটা হলো কোটির সমান। কোটির সমান আমরা এই কথাটা বলতে পারি যে পি অফ এক্স ওয়াই হতে এক্স অক্ষের দূরত্ব সেটা হলো কোটির সমান, আর পি অফ এক্স ওয়াই হতে ওয়াই অক্ষের দূরত্ব সেটা হলো ভুজের সমান। সেটা কিসের সমান? ভুজের সমান। অর্থাৎ ওই এক্সই আসলে বোঝাচ্ছে, ভুজ দ্বারা তো আমরা এক্স বুঝাই। এরপরে আসি আমরা টাইপ 3 মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য মনে রাখতে হবে আমাদেরকে ওরা দুই পাশে দুইটা বিন্দু দিয়ে দিবে, একটা হলো এ বিন্দু আর একটা হলো বি বিন্দু, এবং বলা হয়েছে দেখো এ বিন্দুর স্থানাঙ্ককে আমরা বলতেছি x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ককে বলতেছি x2 y2। তাহলে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি পি হয়, তাহলে পিটা বের করার সিস্টেম হইলো এইটার x1 আর x2 ডিভাইডেড বাই 2, এটার y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। জাস্ট x এর স্থানাঙ্ক দ্বয়ের যোগফল বাই 2, y এর স্থানাঙ্ক দ্বয়ের যোগফল বাই 2। সো এইটা হলো আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সিস্টেম। এর পরেরটাতে যাই, দেখো এইটা খুব ইম্পর্টেন্ট একটা চার্ট, একটা ইম্পর্টেন্ট পেজ। এটা খুবই ভালোভাবে মাথায় আমাদের রাখতে হবে। যদি আমাদেরকে কখনো অন্তর্বিভক্ত বলে, কথাটা ভালো করে বুঝো, অন্তর্বিভক্ত বলে, ধরো আমার কাছে এ একটা বিন্দু আছে, বি আর একটা বিন্দু আছে, মাঝখানে একটা এম বিন্দু আছে। খেয়াল করো এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, মাঝখানে একটা বিন্দু আছে, সেটা হলো এম। এই এম বিন্দুটা এবি কে দুইটা ভাগ করছে, এম বিন্দুটা এবি কে দুইটা ভাগ করছে। একটা ভাগ দেখো এই পাশ, সেটাকে আমরা বলতেছি M1, M1 এই পাশটাকে আমরা বলতেছি M1, আর এই পাশে যে ভাগ করছে সেটাকে আমরা বলতেছি M2। দুইটাকে অনুপাতে ভাগ করছে, এক পাশটাকে M1 আর এক পাশটাকে M2। খেয়াল করে দেখো শুরুতে সুন্দর একটা রেখা ছিল এবি, বাট মাঝখানে একটা বিন্দু আসছে, এই যে বিন্দুটা হলো এম বিন্দু। এই বিন্দুটা আসার কারণে দেখো রেখাটা কিন্তু দুইটা পার্ট হয়ে গেছে। একটা পার্টকে আমরা বলতেছি M1, আর একটা পার্টকে বলতেছি আমরা M2। সো এই M1 আর M2 যদি আমাদের বলে দেয় যেই বিন্দুতে ভাগ হয়েছে, দেখো তো কোন বিন্দুতে ভাগ হয়েছে, আমরা কিন্তু বুঝতেছি এটা এম বিন্দুতে ভাগ হয়েছে। কি বিন্দুতে ভাগ হয়েছে বলো তো? এই এম বিন্দুতে। সো এই এম বিন্দুর স্থানাঙ্ক বের করার সিস্টেম হলো x ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2, y সমান সমান m1 y2 প্লাস m2 y1, m1 প্লাস m2। এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা অন্তর্বিভক্ত হইতে হবে। যদি অন্তর্বিভক্ত না হয় তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। নর্মালি বুঝো এ বি, দেখো এ এবং বি এই দুইটা বিন্দুকে সি বিন্দুটা ভিতরে বিভক্ত করেন, এটা বাহিরে বিভক্ত করছে, তার মানে এটাকে আমরা বলতেছি বহির্বিভক্ত। আর বহির্বিভক্তর ক্ষেত্রে শুধুমাত্র এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়। দেখো এই এখানে যেগুলা প্লাস ছিল বহির্বিভক্তর ক্ষেত্রে মাইনাস হয়ে যায়। আরেকটা সুন্দর কনসেপ্ট আমাদের জানতে হবে, যেটা অনেক বেশি পরিমাণে কলেজে, বোর্ডে এবং সবগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো সমত্রিখণ্ডক বিন্দু। একটা কথা খুব ভালো করে মনে রাখবা, আমি তোমাকে বুঝাই। ধরো একটা সরলরেখা তোমার কাছে আছে, এই সরলরেখার এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। মনে করো দুইটা বিন্দু আছে, এদের সমত্রিখণ্ডক বিন্দু দুইটা হয়, দুইটা বিন্দুই সমান 3 ভাগে ভাগ করে। ফর এক্সাম্পল দেখো আমি যদি তোমাকে দুইটা বিন্দু দেখাই, দেখো তো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, বলো তো এই দুইটা বিন্দু, একটা বিন্দুর নাম দিলাম এম, একটা বিন্দুর নাম দিলাম এন।
এই দুইটা বিন্দু কি এই রেখাটাকে সমান তিনটা ভাগে ভাগ করছে না? দেখো এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ। সো এইটাকে আমরা বলতেছি 1, এই পাশটাকে আমরা বলতেছি 1, এই পাশটাকে আমরা বলতেছি 1। সো একদম কমন সেন্স থেকে বলো তো, যদি তোমাকে এম নিয়ে চিন্তা করো তাহলে এই পাশে কতটুকু ভাগ করছে বলো তো? এম এর জন্য 1, আর এই পাশে কতটুকু ভাগ করছে বলো তো? 2। খেয়াল করে দেখছো এম বিন্দুতে, দেখো এম বিন্দুতে এই পাশে পড়ছে একটা আর এই পাশে পড়ছে দুইটা, সো 1:2। অনুরূপভাবে চিন্তা করো তো, অনুরূপভাবে চিন্তা করো যদি আমাকে এম না নিয়ে এন নিয়ে কাজ করতে বলে, তাহলে বলো তো এন নিয়ে কাজ করলে কি হবে? দেখো তো এন নিয়ে যখন তুমি কাজ করতেছো, বলো তো এই পাশে কয়টা ভাগ পড়ছে? দুইটা ভাগ পড়ছে। আর ওই পাশে কয়টা ভাগ পড়ছে বলো তো? একটা ভাগ পড়ছে। হ্যাঁ, দেখো এই পাশে এইটুক হলো 2, এইটুক হলো 1, তার মানে এখানে তুমি বলতে পারো 2:1। সো এই জিনিসগুলাই আসলে আমি একদম ভালোভাবে এখানে লেখা দিছি, খেয়াল করে দেখো। এইটা দেখলেই তুমি বুঝতে পারবা। এই স্লাইডটা দেখো, এই স্লাইডটা দেখো, যখন এটা সমান মানে সমত্রিখণ্ডক বিন্দু তো সমান 3 ভাগে ভাগ হইছে। খেয়াল করে দেখো, এই যে এইটা এক ভাগ হইছে, এইটা এক ভাগ হইছে, এইটা এক ভাগ হইছে, এইটা এক ভাগ হইছে, তিনটা ভাগ হইছে। আমরা ধরলাম প্রতিটা ভাগ 1 1 1 করে, এটা 1, এটা 1, এটা 1। সো খেয়াল করে দেখো, যখন তুমি এম নিয়ে কাজ করবা, যখন তুমি এম নিয়ে কাজ করতেছো, বলো তো এই পাশে কত পড়তেছে? এই পাশে কিন্তু 1 পড়তেছে, আর এই পাশে কিন্তু 2 পড়তেছে। অনুরূপভাবে তুমি যখন এন কে নিয়ে কাজ করবা, তখন এই পাশে 2, এই পাশে 1 পড়তেছে। দেখো এন এর জন্য, এন এর জন্য এই পাশে 2, এই পাশে 1। এই দেখো এইটা 1, এইটা 1 2, আর এই পাশে হইলো 1। দেখো 2:1। সো আমি এখানে সুন্দর করে লেখা দিছি, যখন তোমার এম বের করতে হবে তখন তোমাকে 1:2 ধরতে হবে, m1টাকে 1 ধরতে হবে, m2টাকে 2 ধরতে হবে। যখন তুমি n নিয়ে করবা তখন m1টাকে 2 ধরতে হবে, m2টাকে 1 ধরতে হবে। ঠিক আছে, দেখো প্রথমটা 1:2 আর n এর ক্ষেত্রে 2:1। একদম সিম্পল ব্যাপার। হ্যাঁ, এটা আমাদের একটু বুঝতে হবে। সো এরপরে আমরা একটু আগাই। দেখো আমাদেরকে বলছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র আমরা জানি, ভরকেন্দ্র আমরা কি জানি বলো তো? ভরকেন্দ্র হলো ত্রিভুজের মধ্যমাদ্বয় যেখানে এসে মিলিত হয়। দেখো এখানে একটা মধ্যমা আঁকছি, এখানে একটা মধ্যমা আঁকছি, এখানে একটা মধ্যমা আঁকছি, সেটার স্থানাঙ্ককে বলতেছি আমরা জি, অর্থাৎ জি কে আমরা ভরকেন্দ্র নাম দিচ্ছি। ভরকেন্দ্র বের করার সিস্টেম হলো x1 + x2 + x3/3, y1 + y2 + y3/t, তিনটা অংশের যোগফল বাই টি। সো আমরা সামনে আগাই। এটাও তোমরা পারো, এটা অবশ্যই তোমাদের ক্লাসে খুব সুন্দর করে করানো হয়েছে যে ক্ষেত্রফল নির্ণয়। যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে, খেয়াল করে দেখো, যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে এবং ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু আমাদেরকে দেওয়া থাকে, আমরা খুব ইজিলি ক্ষেত্রফল বের করতে পারবো। সেটা হলো হাফ ইন্টু x1 y1 x2 y2, এই x2 y2 আবার উপরে লিখতে হবে, তারপর x3 y3, দেন x3 y3 উপরে লিখতে হবে, আবার x1 y1 লিখতে হবে। এবং পরের কাজটা কিন্তু আমরা সবাই পারি। হ্যাঁ, নির্ণয়কে আমরা করেছি, এটার সাথে এটা গুণ দিতে হয়। প্রথমে কি করতে হয়? x1 y2 মাইনাস দিতে হয়, উল্টা দিকে গুণ x2 y1, এটা লেখা যায় প্লাস, খেয়াল করে দেখো x2 y3 মাইনাস y2 x3, এইভাবে আর কি, প্লাস আবার দেখো এটার সাথে এটা গুণ দাও, থাকবে x3 y1 মাইনাস y3 x1। এই যে এইভাবে এটা চলতে থাকবে। সো এই ক্যালকুলেশন কিন্তু আমরা ইজি। হ্যাঁ, নির্ণয়কে প্রথমে এইভাবে গুণ দিতে হবে, মাইনাস দিয়ে উল্টাভাবে গুণ দিতে হবে, সিম্পল। যদি চারটা থাকে তখন কি করবা? x1 y1 x2 y2, দেন আবার x2 y2 x3 y3, আবার x3 y3 x4 y4, আবার x4 y4 x1 y1। প্রথমটা আবার লাস্টে রিপিট হচ্ছে। হ্যাঁ, বাকি কাজ একদম সেম। ত্রিভুজের মতো করে চতুর্ভুজ শুধু একটা বাড়বে। সঞ্চারপথের সমীকরণ যদি তোমাকে বের করতে বলে, দেখো সঞ্চারপথের সমীকরণটা থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, এটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক। জাস্ট একটা কথা মনে রাখবা, ওরা তোমাকে কিছু কন্ডিশন দিবে, শুধু কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবা। যেমন তোমাকে বলতে পারে যে পি বিন্দু হতে, ভালো করে বুঝো, পি বিন্দু হতে এ এবং বি বিন্দুর দূরত্ব সমান, এ এবং বি বিন্দুর দূরত্ব সমান, মনোযোগ দিও। হ্যাঁ, এ এবং বি বিন্দুর দূরত্ব সমান, জাস্ট সিম্পলি এটা বলছে তোমাকে, মনে করো দূরত্ব সমান। সো যেখানে পি একটা সঞ্চার পথের একটা বিন্দু, সো যেটা তোমাকে সঞ্চার পথের একটা সেটের উপাদান বলবে, সেটাকে তুমি পি অফ এক্স ওয়াই ধরে ফেলবা, পি অফ এক্স ওয়াই। আর তোমাকে এ দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে। ওরা বলছে পি থেকে এ বি এর দূরত্ব সমান, অর্থাৎ তুমি লিখবা এপি সমান সমান বিপি,
এপি সমান সমান বিপি। সো এখান থেকে দূরত্ব বের করে একটা সমীকরণ বের করতে হবে, যেহেতু এটা এক্স ওয়াই, সো অবশ্যই অ্যান্সারে এক্স ওয়াই থাকবে, মানে একটা সমীকরণ বের হবে। এইটা নিয়ে খুব বেশি একটা প্যারা খাওয়ার কোনো দরকার নাই, কারণ সঞ্চার পথের সমীকরণ থেকে প্রশ্ন আসার রেশিও একদমই কম। এটা অলমোস্ট 2 থেকে 3%, 2 থেকে 3% টাইম এটা প্রশ্ন আসে। যদি কখনো গাইডে বা টেস্ট পেপারে পাও, ওইখান থেকে সলভ করে নিবা, একদমই ইজি এটা। হ্যাঁ, জাস্ট তোমাকে এরকম একটা কন্ডিশন বলবে যে পি বিন্দু হতে এ এবং বি এর দূরত্ব সমান, অর্থাৎ পি থেকে এ এর দূরত্ব যা হবে পি থেকে বি এর দূরত্ব তাই হবে। এই দেখো পি এ পি বি সমান হবে, এই সিম্পল একটা জিনিস। সো আমরা পরবর্তীতে যদি পাই করে দিব। খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকটা সব সময় কাজে লাগে। খেয়াল করে দেখো, আমাদেরকে বলছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমীকরণ, খুব মনোযোগ দিবা। ধরো আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে, এটা ওয়াই এটা এক্স, আমি একটা সমীকরণ, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ। সো আমি মনে করো একটা সমীকরণ আঁকলাম এরকম। এই সমীকরণটা দেখো এক্স অক্ষ হতে কিছু অংশ কর্তন করছে, সেটাকে আমরা বলবো এ। এটা হলো এক্স অক্ষের খণ্ডিতাংশ। এটা কি? এটা হলো এক্স অক্ষের খণ্ডিতাংশ। আর ওয়াই অক্ষ হতে বি পরিমাণ অংশ কর্তন করে, এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এটা হলো এক্স অক্ষের খণ্ডিতাংশ, আর এটা হলো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। যদি তোমাকে এরকম খণ্ডিতাংশ দেওয়া থাকে, দেখো অর্থাৎ এক্স অক্ষের খণ্ডিতাংশ দেওয়া আছে এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ দেওয়া আছে, তুমি যদি এই দুইটা মান এখানে বসাও, তাহলেই তুমি সমীকরণ বের করতে পারবা। যেহেতু এটা ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাবো। যদি তোমাকে বলে এক্স অক্ষ হতে 5 একক এবং ওয়াই অক্ষ হতে 6 একক অংশ কর্তন করে, 6 একক অংশ কর্তন করে সমীকরণ নির্ণয় করো। সিম্পল ব্যাপার। হ্যাঁ, সমীকরণ ওই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে। তুমি আমাকে সিম্পলি বলো তো, তোমাকে আমি মাত্র কি বললাম, যদি এক্স অক্ষ হতে কোনো কিছু কর্তন করে সেটা আমরা জানি এ, সো এ এর মানটা আমাকে দেওয়া আছে। এন্ড ওয়াই অক্ষ থেকে যদি কোনো অংশ কর্তন করে সেটা দেখো আমরা জানি বি, সো বি এর মান দেওয়া আছে আমাদের 6। তাহলে আমাদেরকে বলছে সমীকরণ বের করতে। সমীকরণটা বের করা খুবই সিম্পল, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। মান বসায় দাও, এক্স বাই 5 ওয়াই বাই 6 ইকুয়াল টু 1। এটাই আমাদের সেই সমীকরণ। তুমি চাইলে এখানে লসাগু করতে পারো অথবা এইভাবে রেখে দিতে পারো। তোমরা অবশ্যই জানো যে সমীকরণ যদি বের করতে বলে এটার অ্যান্সারে এক্স ওয়াইটা থাকবে। দেখো এখানে কিন্তু এক্স ওয়াই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো সামনে আগাই আমরা। এখানে এই জিনিসটাই আছে, দেখো যদি তোমাকে এক্স অক্ষের খণ্ডিতাংশ এ দেওয়া থাকে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বি দেওয়া থাকে, তুমি কিন্তু খুব সহজে একটা সমীকরণ বের করতে পারবা। সমীকরণটা হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এ এর মান বসাই দিবা, বি এর মান বসাই দিবা, তুমি কিন্তু এখান থেকে সমীকরণ পেয়ে যাবা। আমি কিন্তু একটা এক্সাম্পল দেখাইছি, এক্স অক্ষের খণ্ডিতাংশ দেওয়া থাকলে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ দেওয়া থাকলে খুব ইজিলি সমীকরণ বের করা যায়। তুমি চাইলে এখানে লসাগু করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, টাইপ 9 সমীকরণ নির্ণয় আমাদেরকে বিভিন্ন ধরনের সমীকরণ নির্ণয় করতে বলতে পারে, যেটা আমরা আসলে এসএসসি লেভেলেই পরিচিত। আমাদেরকে যদি বলে দুই বিন্দু দেওয়া আছে, মনে করো একটা বিন্দু হলো x1 y1, আরেকটা বিন্দু দেওয়া আছে x2 y2। সো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি বের করতে বলে, খুবই সিম্পল। এটা আমরা পড়ছি, x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। দেন আমাদেরকে যদি বের করতে বলে একটি বিন্দু দেওয়া থাকবে এবং একটি ঢাল দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে এবং একটি ঢাল দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে তাহলে সরলরেখার সমীকরণ বের করার সিস্টেম হলো এইটা, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। আবার বলছে এটা খুব মনোযোগ দিয়ে শুনবা, আমি একটা চিত্র তোমাদেরকে এঁকে দিই, খেয়াল করে দেখো। যদি তোমাকে কখনো এরকম কোনো ইনফরমেশন দিয়ে দেয়, ফর এক্সাম্পল ধরো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ভালো করে বুঝো, এটা দিয়ে অনেক বেশি প্রশ্ন আসে। মনে করো আমাদেরকে ওয়াই অক্ষ দেওয়া আছে আর এক্স অক্ষ দেওয়া আছে, এই দুটো অক্ষ আমাকে দেওয়া আছে এবং আমাকে একটা সরলরেখার সমীকরণ আঁকতে বলছে, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। যেই সরলরেখা কেন্দ্র থেকে দূরত্ব পি, খেয়াল করে দেখো সরলরেখাটার কেন্দ্র থেকে দূরত্ব পি, খেয়াল করো, মনোযোগ দাও। হ্যাঁ, ধরো আমাকে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমাকে একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে, যেই সরলরেখাটা
কেন্দ্র থেকে, দেখো কেন্দ্র থেকে রেখার উপর দূরত্ব, এই দূরত্বকে আমরা পি বলতেছি। কেন্দ্র থেকে সরলরেখার উপর দূরত্বকে আমরা পি বলবো। আর এই সরলরেখাটা, এই লম্ব রেখাটা কেন্দ্র থেকে, এই যে দেখো একটা লম্ব রেখা, এই রেখার দৈর্ঘ্য বলে দিবে পি। আবারও বলতেছি, একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার সমীকরণ মনে করো আমাকে এই এ আর বি সরলরেখার সমীকরণটা বের করতে বলছে। ইনফরমেশন কি দেওয়া আছে, এই সরলরেখাটা কেন্দ্র থেকে তার লম্ব দূরত্ব, দেখো এই সরলরেখাটার কেন্দ্র তো এটা 0,0, কেন্দ্র থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব আমাদেরকে বলে দিছে পি, এবং এই লম্বটা আলফা কোণ তৈরি করে এক্স অক্ষের সাথে। এই দুইটা ইনফরমেশন যদি আমাকে দিয়ে দেয়, আবারও বলতেছি এবি একটা সরলরেখার সমীকরণ আমাকে বের করতে বলছে, যেখানে আমাদেরকে দুইটা মাত্র ইনফরমেশন দেওয়া আছে। একটা ইনফরমেশন কি, যে সরলরেখা হতে কেন্দ্রের লম্ব দূরত্ব হলো পি, সরলরেখা হতে কেন্দ্রের লম্ব দূরত্ব হলো পি, এবং লম্বটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। যদি করে তাহলে আমাদের সরলরেখার সমীকরণ হলো এই যে এটা। খুবই সিম্পল, খুবই সিম্পল। অর্থাৎ আমাকে পি এর মানটা দেওয়া থাকবে, পি এর মানটা কি, এক্স অক্ষ হতে মানে কেন্দ্র থেকে ওইটা লম্ব দূরত্ব, এটা হলো পি। আর আলফাটা কি, আলফাটা হলো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। শুধু বসাই দিলে হয়ে যাচ্ছে। আমি এখানে সুন্দর করে লিখে দিছি, যদি বলে দেয় একটি সরলরেখা থেকে কেন্দ্রের সাথে অঙ্কিত লম্ব, সেটাকে আমরা পি বলবো, এবং সেই লম্বটি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণকে আমরা আলফা বলবো। যদি এই দুইটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া থাকে, তাহলে আমরা অবশ্যই এখান থেকে কি বের করতে পারবো বলতো, সরলরেখার সমীকরণ বের করতে পারবো। একটা এক্সাম্পল না দেখাইলেই না, এক্সাম্পলটাতে আমরা একটু যাই। খুবই সিম্পল একটা এক্সাম্পল। দেখো বলল একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে আমাকে। সমীকরণ নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো, নির্ণয় করো করো যার সমীকরণ থেকে কেন্দ্রের লম্ব দূরত্ব, কেন্দ্রের লম্ব দূরত্ব, মনোযোগ দাও, হ্যাঁ, কেন্দ্রের লম্ব দূরত্ব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। লম্ব দূরত্ব, কেন্দ্রের লম্ব দূরত্ব আমাদেরকে দেওয়া আছে, মনে করো কত দেওয়া আছে বলো তো, 2 দেওয়া আছে, এটা দেওয়া আছে। এবং বলছে এক্স অক্ষের সাথে লম্বটি, এক্স অক্ষের সাথে লম্বটি, এক্স অক্ষের সাথে লম্বটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো উৎপন্ন করে, তা আমাদেরকে সরলরেখার সমীকরণ বের করতে বলছে। খুবই সিম্পল না? দেখো আমরা মাত্র কিন্তু এটা পড়ছি, খেয়াল করো, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। মনে করো আমাদের সরলরেখাটা এইটা, এটা আমাদের সেই সরলরেখা। এই সরলরেখাটাকে বলা হয়েছে কেন্দ্র থেকে তার লম্ব, এই লম্ব দূরত্ব বলা হয়েছে 2, বলে দিছে কিন্তু। দেখো কেন্দ্র হতে লম্ব দূরত্ব আমাদেরকে 2 দেওয়া আছে, এবং এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা, সেই আলফার মানটাও আমাদেরকে দেওয়া আছে 45। সো দেখো আমাকে পিও দিয়ে দিছে, আমাকে আলফাও দিয়ে দিছে, তাহলে তো আমরা খুবই সহজেই এখান থেকে সরলরেখার সমীকরণটা বের করতে পারি। সো সমাধানে যে তুমি কি লিখবা, সমাধানে যে লিখবা, সুতরাং সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ, যেহেতু তোমাকে সব ইনফরমেশন দেওয়া আছে, সরলরেখার সমীকরণের সূত্রটা বসাই দিলেই হবে। আমরা সমীকরণের সূত্রটা কি জানি বলতো, জানি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, ইকুয়াল টু কত, পি। বসায় দাও, দেখো এক্স কজ আলফা, আলফার মান হলো 45, ওয়াই সাইন আলফা, আলফার মান হলো 45, আর পি এর মান হলো 2। দেখো এগুলো কিন্তু আমাদের ইনফরমেশন দেওয়া আছে। তাহলে cos 45 এর মান হলো 1/√2, sin 45 এর মান হলো 1/√2 সমান সমান 2। তুমি 2টাকে লসাগু করে ওই পাশে পাঠিয়ে দিতে পারো, তাহলে হবে x + y = 2√2। এটাই কিন্তু সমীকরণ। দেখো আমাকে শুধু দুইটা ইনফরমেশন দেওয়া ছিল। একটা ইনফরমেশন হলো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, আর একটা হলো লম্ব দূরত্ব, এই যে কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব। সো এই দুইটা ইনফরমেশন যদি আমাকে দেওয়া থাকে, সুন্দর মতো লেখা আছে বাংলায়, যে একটি সরলরেখা থেকে কেন্দ্রের সাথে লম্ব দূরত্বকে আমরা পি দ্বারা প্রকাশ করব, এবং লম্ব দূরত্বটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব। যদি এই কন্ডিশন আমাকে দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে সরলরেখার সমীকরণটা বের করতে পারি। আমি একটা এক্সাম্পলও দেখাইছি,
চিত্রও দেখাইছি। সো আশা করি তোমরা এখান থেকে পারবা। সো চলো আমরা একটু সামনে আগাই। তোমাকে বলছে দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার জন্য। মনে করো তোমাকে একটা সরলরেখা দেওয়া আছে ax প্লাস by প্লাস c সমান সমান 0। তোমাকে এই সরলরেখাটাকে আদর্শ আকারে নিতে হবে। আদর্শ আকারটা কি দেখো, এই যে এটা, ওয়াইটাকে এক পাশে রাখবা, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাবা, ওয়াইটাকে ফ্রি করবা, শুধু ওয়াই বানাবা। এরপরে এক্স এর যে সহগ থাকবে সেটাকে আমরা ঢাল বলবো। একদমই এসএসসি লেভেলের পড়া, এখানে আসলে কথা বলার কিছু নাই। আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c আকারে যদি কোনো একটা সমীকরণকে আমরা সাজাই, x এর সহগটা হবে ঢাল। সো দেখো এখানে x এর সহগ কিন্তু m আছে, সো m হইলো এখানে ঢাল, আমরা এখান থেকে m1 বের করব। অর্থাৎ প্রথম যে সমীকরণটা আমাকে দেওয়া থাকবে সেখান থেকে আমরা m1 বের করব, দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া থাকবে অনুরূপভাবে আমরা m2 বের করব ঢালের নির্ণয়ের মাধ্যমে। অনুরূপভাবে আমরা কি করব বলতো, m2টা বের করব। অনুরূপভাবে আমরা m2টা বের করব। যে প্রথমটার ঢালও আমরা জানলাম, দ্বিতীয়টার ঢালও আমরা জানলাম। যদি তুমি দুইটা সমীকরণের ঢাল জেনে থাকো, তাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের সূত্র হলো tan থিটা সমান সমান m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। আমরা এখান থেকে থিটার মানটা খুব ইজিলি বের করতে পারবো। অর্থাৎ আমাদের কাজটাই হলো দুইটা সমীকরণ দেওয়া থাকলে দুইটা সমীকরণ আমরা ঢাল বের করব। ঢাল বের করার পর আমরা এখান থেকে থিটার মানটা বের করব। এবং যদি আমাদেরকে কখনো সূক্ষ্মকোণ বলে তাহলে আমরা প্লাস ব্যবহার করব। এখানে কিন্তু দেখো প্লাস মাইনাস আছে সূত্রের মধ্যে, সো কনফিউজড হয়ে যেতে পারো যে তুমি কি প্লাস ইউজ করবা নাকি মাইনাস ইউজ করবা। যদি তোমাকে সূক্ষ্মকোণ বলে তাহলে তুমি প্লাস ইউজ করবা, আর যদি তোমাকে স্থূলকোণ বলে তাহলে তুমি মাইনাস ইউজ করবা। খুবই সিম্পল ব্যাপার, খুবই সিম্পল ব্যাপার। এরপরে দেখো আমাদেরকে বলতে পারে একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ। মনোযোগ দিও, এই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। অনেক 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 প্রশ্ন আসে এই পার্ট থেকে, হ্যাঁ, অনেক বেশি প্রশ্ন আসে। সো আমাদেরকে ধরো বললো প্রথমে যে একটি রেখার সমান্তরাল রেখার সমীকরণ। আমার কথাটা একটু বুঝো। ধরো আমাকে একটা রেখা দেওয়া আছে, রেখাটা হলো 5x প্লাস 2y প্লাস 7 সমান সমান 0। এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলবে। আবারও বলতেছি, আমাকে একটা সমীকরণ দেওয়া আছে, এই রেখার সমান্তরাল রেখা কোনটা বলো তো, এইটা কি সমান্তরাল রেখা না? এই সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলবে। বুঝো, আর কিছু না। একটা রেখা আমাকে দেওয়া থাকবে, আরেকটা রেখা, এই রেখাটার সমান্তরাল একটা রেখার সমীকরণ বের করতে বলবে। তবে একটা ইনফরমেশন আমাকে অবশ্যই দিতে হবে, সমান্তরাল রেখাটি কোন বিন্দুগামী সেটা বলে দিতে হবে। ধরো সমান্তরাল রেখাটি ওকে বলে দিতে হবে 4,5 বিন্দুগামী। ভালো করে বুঝো যে আমাকে একটা সরল রেখা দেওয়া আছে, একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। যদি একটা সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হয় তাহলে আমাদের করতে হবে কি, ওই রেখার সমান্তরাল রেখার যে বিন্দু দিয়ে যায় এটা আমাদের জানা থাকতে হবে। তার মানে আমাদেরকে ইনফরমেশন দিবে দুইটা। এক নাম্বার, যেই সমীকরণ দেওয়া থাকবে তার তো সমীকরণ দিতেই হবে, এবং এইটার যে সমান্তরাল রেখা বের করব, সমান্তরাল রেখাটা কোন বিন্দুগামী সেটা আমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, প্রসেস দেখতেছি আমরা। দেখো এখানে মনে করো আমাদের একটা রেখা আছে, এটা হলো একটা রেখা, ধরো এটাও এরকম, ধরো 5x প্লাস 2y প্লাস 7 সমান সমান 0। তোমাকে বলবে এই রেখার লম্ব রেখার সমীকরণ বের করব। তোমাকে বলবে এই রেখাটার লম্ব রেখার সমীকরণ, বলো তো কোনটা হইতে পারে? এটা না। এই রেখাটার লম্ব রেখার সমীকরণ কি? এটা না। এবং তোমাকে যে লম্ব রেখার সমীকরণটা বের করতে বলবে, শুধু একটা সমীকরণ দিয়েই বের করতে বলবে না, একটা সমীকরণ দিয়ে বলবে এই সমীকরণের লম্ব রেখার সমীকরণ বের করো, এবং লম্ব রেখাটি কত বিন্দুগামী সেটাও বলে দিতে হবে। মনে করো 2,4 বিন্দুগামী। আমার কথা কি বুঝছো? ভালো করে বুঝো। যদি আমাকে একটা সমীকরণ দেওয়া থাকে, এটা সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলে, বের করা যাবে, তবে আমাকে একটা বিন্দু বলে দিতে হবে, নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে সমান্তরাল রেখাটি যাচ্ছে। অনুরূপভাবে আমাকে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটার লম্ব রেখার সমীকরণ আমাকে বের করতে বলবে, তবে বের করার সময় অবশ্যই আমার লম্ব রেখাটা কত বিন্দুগামী সেটা আমাকে মাস্ট বলে দিতে হবে। সো এই দুইটা জিনিস আমাদের একটু বুঝতে হবে। চলো আমরা একটু নিয়মে যাই। দেখো সহজ ব্যাপার, বলছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো যা 2,3 বিন্দুগামী। খুবই সিম্পল, একটা ম্যাথ করলেই তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। সো তুমি প্রথমে সুন্দর করে লিখবা, দেখো 2x প্লাস 5y প্লাস 7 সমান সমান 0।
রেখার সমান্তরাল লেখার সমীকরণ, মনোযোগ দিও, রেখার সমান্তরাল লেখার সমীকরণ, খেয়াল করো, সমান্তরাল রেখার সমীকরণ। একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ কেমনে বের করে জানো? শুধুমাত্র ওই রেখার সব কিছু জায়গায় থাকবে, শুধুমাত্র 2x দেখো প্লাস 5y, এই যে প্লাস একটা কনস্ট্যান্ট আছে, খেয়াল করে দেখো তোমার এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট পার্ট আছে, এই কনস্ট্যান্ট পার্টটা উঠা যায় ওইখানে শুধু তুমি প্লাস কে লিখবা সব সময়। একটা রেখা যদি তোমাকে দেওয়া থাকে, এই রেখার যদি সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলে, তাহলে তুমি শুধুমাত্র সব কিছুকে সেম রাখবা, জাস্ট একটা প্লাস কে অ্যাড করবা। এখন এইটাই তো আমার অ্যান্সার হওয়ার কথা ছিল, বাট অ্যান্সার না কেন, কারণ আমার একটা কে এর মান আসছে, এই কে এর মানটা বের করার জন্য আমাকে কত বিন্দুগামী সেটা বসাই দিতে হবে। দেখো তোমাকে কিন্তু বলছে সমান্তরাল রেখাটা 2,3 বিন্দুগামী, সো বসায় দাও 2,3 বিন্দুগামী, এক্স এর মান হলো 2, ওয়াই এর মান হলো 3 প্লাস কে সমান সমান হলো 0। তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি 2 দুগুণা হলো 4, 3 5 15 প্লাস কে সমান সমান 0। সো কে এর মান হলো -19, কে এর মান হলো -19। সো কে এর মানটা তুমি এখানে বসায় দাও, তাহলেই তুমি সমান্তরাল রেখার সমীকরণ পেয়ে যাবা। আমি একটু দেখাই, এই দেখো 2x প্লাস 5y, কে এর মান হলো পাইলাম -19 সমান সমান 0। দেখো এইটাই হলো সমান্তরাল রেখার সমীকরণ। সো সমান্তরাল রেখার সমীকরণটা কিন্তু খুবই সিম্পল, সেটা কি বলতো, আমরা x এর সহগটা x যেরকম ছিল এরকম থাকবে, দেখো 2x টা 2x এর মতো থাকবে এবং 5y টা 5y এর মতো থাকবে, শুধুমাত্র যেই জিনিসটা কনস্ট্যান্ট আকারে থাকবে সেটা উঠে যায় একটা প্লাস কে এড হবে, আর কিছু করতে হবে না, জাস্ট কত বিন্দুগামী সেটা বসায় কে এর মান বের করতে হবে। সেম অনুরূপভাবে আমরা যদি এইটাতে আসি, বুঝো একটু, এই রেখাটার বলছে কি লম্ব রেখার সমীকরণ বের করতে, সমান্তরাল রেখার মতো লম্ব রেখা না, লম্ব রেখা বের করার জন্য একটা কাজ করতে হয়, সেটা কি দেখো আমি সুন্দর করে লিখবা। প্রথমে 2x প্লাস 5y প্লাস 7 সমান সমান 0, রেখার লম্ব রেখার সমীকরণ, রেখার লম্ব রেখার সমীকরণ, রেখার লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে জানো? লম্ব রেখার সমীকরণ বের করার জন্য মনে রাখতে হবে, দেখো সমান্তরালে কিন্তু কিচ্ছু করতে হয় নাই, শুধুমাত্র একটা প্লাস কে অ্যাড করতে হয়েছে, বাট লম্বতে কি করতে হবে জানো? এক্স এর সহগটা ওয়াই এর কাছে দিতে হবে, ওয়াই এর সহগটা এক্স এর কাছে আনতে হবে। আবারও বলছি, একটা সমীকরণের লম্ব রেখার সমীকরণ বের করার সিস্টেম হলো এক্স এর সহগটা যাবে ওয়াই এর কাছে, ওয়াই এর সহগটা আসবে এক্স এর কাছে। দেখো এখানে কিন্তু এক্স এর সহগ ছিল 2, এটা আমরা লিখবো ওয়াই এর পাশে, লিখে দিলাম। আবার ওয়াই এর সহগ কিন্তু ছিল 5, লিখে দিলাম এক্স এর পাশে। বলো বুঝছো কিনা? একটা রেখার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ম্যাথে লাগবে, একটা রেখার লম্ব রেখার সমীকরণ হলো ওয়াই এর সহগ আসবে এক্স এর কাছে, এক্স এর সহগ যাবে ওয়াই এর কাছে, মাঝখানের চিহ্নের পরিবর্তন, এখানে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। আমরা কিন্তু তিনটা কাজ করছি, এক্স এর সহগটা দিছি ওয়াই এর কাছে, ওয়াই এর সহগটা দিছি এক্স এর কাছে, মাঝখানের চিহ্নের পরিবর্তন, প্লাস কে সমান সমান হলো 0। ওই যে প্লাস কে কিন্তু সবসময় দিতে হবে, এখানে যদি -7ও থাকতো তাও তুমি প্লাস কে দিতা, -8 থাকতো তাও তুমি প্লাস কে দিতা, +7 আছে তাও তুমি প্লাস কে দিবা। সো আমরা কি শিখলাম? এক্স এর সহগটা ওয়াই এর কাছে, ওয়াই এর সহগটা এক্স এর কাছে, মাঝখানের চিহ্নের পরিবর্তন, প্লাস কে, চারটা কাজ। আবারও বলি, এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ এক্স এর কাছে, মাঝখানের চিহ্নের পরিবর্তন, প্লাস ছিল মাইনাস লিখছি, আর লাস্টে ধ্রুবটা উঠে যায় ওখানে প্লাস কে অ্যাড হবে। এবং এই কে অ্যাড করার জন্য তোমাকে আমি বলছি যে বিন্দু দিয়ে দিবে ওরা, সো বিন্দু দিয়ে দিছে, বসাও। এটা হলো 1,2 বিন্দুগামী, 1,2 বিন্দুগামী। সো আমরা বুঝতেই পারতেছি এখানে এক্স এর মান হলো 1 আর ওয়াই এর মান হলো 2 প্লাস কে সমান সমান 0। তুমি কিন্তু চাইলে এখান থেকে এক্স এর মানটা বের, কে এর মানটা বের করতে পারো। 5 1 কে 5 আর এখান থেকে 4, 1 বাদ গেলে 1 হবে, ওইটা ওই পাশে গেলে হবে -1। সো -1টা তুমি যদি এই রেখার মধ্যে বসায় দাও বা দেখো, তাহলে আমাদের কিন্তু সমীকরণটা চলে আসছে, যে এখানে তুমি যদি বসায় দাও তাহলে হবে 5x - 2y - 1 সমান সমান 0। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। দেখো সমান্তরাল রেখার জন্য কিছুই করতে হয় না, শুধুমাত্র প্লাস কে অ্যাড করতে হয়।
এক্স এর সহগ যা ছিল তাই থাকবে, ওয়াই এর সহগ যা ছিল তাই থাকবে। কিন্তু লম্ব রেখার ক্ষেত্রে একটা কাজ করতে হয়, এক্স এর সহগটা দিতে হয় ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ দিতে হয় এক্স এর কাছে, মাঝখানের চিহ্নের পরিবর্তন প্লাস কে সমান সমান 0। সো বিন্দু বসাই দিয়ে কে এর মানটা বের করতে হবে, এখানেও বিন্দু বসাই দিয়ে কে এর মানটা বের করতে হবে, মাস্ট বিন্দু দিয়ে দিবে। পরেরটাতে যাই, দেখো পরের টপিকে আমাদের বলছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, 100% ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক বেশি পরিমাণে আসে। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, বলো তো লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বলতে কি বোঝায়? দেখো তোমাকে এ একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, তাদের দুইজনের মাঝখানে একটা বিন্দু থেকে লম্ব আঁকতে হবে। প্রথমত হলো লম্ব, আবার দ্বিখণ্ডক মানে সমান দ্বিখণ্ডক। সো দেখো এই রেখার মাঝখান থেকে একটা লম্ব আঁকতে হবে, এটাকে আমরা বলতেছি লম্ব দ্বিখণ্ডক। সো এই লম্ব দ্বিখণ্ডক আনসার করার জন্য তোমাকে 4টা স্টেপ ভালো করে জানতে হবে। স্টেপ নাম্বার 1, এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি প্রথমে বের করবা। তোমাকে কিন্তু এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া থাকবে। আমি একটু আগে কিন্তু টাইপে দেখাইছি যে এ আর বি যদি আমাদেরকে দেওয়া থাকে, আমরা কিন্তু তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করতে পারবো। এবং 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার হলো এ বি এর সরলরেখার সমীকরণ বের করতে হবে। দেখো আমাকে এ এর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, যদি আমাকে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে অবশ্যই আমি এই দুইটা বিন্দুর সমীকরণ বের করতে পারবো। দেন এরপরে আমাকে বলছে যে লম্ব রেখার সমীকরণ, মাত্র কিন্তু শিখলাম আমরা যদি এ বি রেখার সমীকরণ জানি তাহলে এ বি রেখার লম্ব রেখার সমীকরণটাও বের করতে পারবো। এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ এক্স এর কাছে, মাঝখানের চিহ্নের পরিবর্তন প্লাস কে, এটা হয়ে গেল আমাদের। ফাইনালি লম্ব রেখাটি মধ্যবিন্দুগামী অর্থাৎ পি বিন্দুগামী, ওই যে একটা বিন্দু বসাইতে হয় বলছিলাম, লম্ব রেখা অথবা সমান্তরাল রেখা সেটা যদি বের করতে হয় আমাকে একটা বিন্দু দিতে হবে। দেখো লম্ব রেখাটা কিন্তু পি বিন্দু দিয়ে যাচ্ছে, মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে। সো বিন্দু বসাবা, সেখান থেকে কে এর মানটা বের করবা, কে এর মানটা সমীকরণে বসাই দিলে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। আমরা সামনে পাচ্ছি ম্যাথ, সো ওইটা আমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপর দেখো, এরপরে আমাদেরকে বলছে পাদবিন্দুর স্থানাঙ্ক, খুবই সহজ ব্যাপার। দেখো তোমাকে এ বি এর সমীকরণ বের করতে হবে, এ বি এর লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, দেন এ বি এর সমীকরণ আর লম্ব রেখার সমীকরণ দুইটাকে সমাধান করলেই পাদবিন্দুর স্থানাঙ্ক বের হবে। আমি আবারও বলতেছি, যে কোনো অবস্থায় দেওয়া থাকুক না কেন প্রথমে তুমি এ বি এর সমীকরণটা বের করার চেষ্টা করবা। এ বি এর সমীকরণ তুমি যদি বের করতে পারো, এ বি এর লম্ব রেখার সমীকরণও তুমি বের করতে পারবা, এটাও তোমাকে শেখানো হয়েছে। অর্থাৎ প্রথমে তুমি এ বি এর সমীকরণ বের করবা, দেন তুমি এ বি এর লম্ব রেখার সমীকরণ বের করবা। এই দুইটা সমীকরণকে যদি তুমি সমাধান করো তাহলে যে বিন্দুটা পাবা সেটাই হলো পাদবিন্দু। দুইটা বিন্দুকে দেখো লাস্টে বলা হয়েছে এ বি আর সিডি, দেখো এ বি এইটা আর সিডি এইটা, দুইটা সমীকরণকে সমাধান করলে কি পাওয়া যাবে বলো তো? পাদবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যাবে। খুবই ইজি ব্যাপার। ওকে, যদি তোমাকে বলে একটি সরলরেখার সাথে থিটা কোণ উৎপন্নকারী আরেকটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ফর এক্সাম্পল ধরো তোমাকে একটা এ বি সরলরেখার সমীকরণ, এই সমীকরণটা দেওয়া আছে, এইটার সাথে থিটা কোণ উৎপন্ন করছে এই লাল সমীকরণটা সিডি সমীকরণ, সেই সমীকরণটা তোমাকে বের করতে বলছে। তবে একটা জিনিস তোমাকে দিয়ে দিতে হবে যে সেই সমীকরণটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেটাও তোমাকে দিয়ে দিতে হবে। তাহলে এই স্টেপগুলো একটু বুঝতে হবে। প্রথমে আমাদেরকে এ বি এর ঢাল বের করতে হবে, যেই সমীকরণটা আমাকে দেওয়া থাকবে এই সমীকরণের ঢাল আমাকে বের করতে হবে, এটাকে আমরা m1 ধরবো। দেন আমরা এই m1 কে আর থিটাকে ব্যবহার করে এই সূত্রটা ব্যবহার কইরা আমরা এখান থেকে m2 বের করব। কি বের করব বলো তো? এই দেখো বলা আছে আমরা এখান থেকে m2 বের করব। দেন m2 মানে কিন্তু এই যে এটা ঢাল, যে সমীকরণটা বের করতে যাই সেটার ঢাল। সো m2 আর যদি বিন্দু আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করে সমীকরণ বের করতে পারবো, y - y1 = m2 × x - x1। একটা বিন্দু আর একটা ঢাল যখন আমাদের জানা থাকবে তখন কিন্তু আমরা সমীকরণ বের করতে পারবো। আমাদের এখানে সবগুলো স্টেপ একদম সুন্দর মতো দেওয়া আছে, আমরা স্টেপ ফলো করে করে ম্যাথ করব। যখন আমরা ম্যাথ করব স্টেপগুলোর সাথে একটু মিলাবো, ঠিক আছে? বলছে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। এখন প্রথম কথা হলো যে স্যার সমান্তরাল রেখা যে বুঝবো কিভাবে? সমান্তরাল রেখা বোঝার উপায় হলো এখানে এক্স এর সহগ যা হবে এখানেও এক্স এর সহগ তাই হবে, এখানে ওয়াই এর সহগ যা হবে এখানে ওয়াই এর সহগ তা হবে। যদি এই দুইটা জিনিস সমান হয়
তাইলেই আমরা এটাকে সমান্তরাল রেখা বলতে পারবো। বলা হয়েছে এখানে দেখো, প্রথম সমীকরণের x এর সহগ এবং দ্বিতীয় সমীকরণের x এর সহগ সমান হইতে হবে। প্রথম সমীকরণে y এর সহগ এবং দ্বিতীয় সমীকরণে y এর সহগ কি হইতে হবে বলতো? সমান হইতে হবে। যদি সমান হয় তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে, আর সমান্তরাল হইলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার সিস্টেমকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। সিস্টেম কি বুঝো? সিস্টেম হলো যে কোনো একটা কনস্ট্যান্ট থেকে তুমি একটা কনস্ট্যান্টকে বাদ দিবা। দেখো এটার কনস্ট্যান্ট ছিল c1, এটা কনস্ট্যান্ট ছিল c2, আমরা এটাকে বাদ দিব, উপরে একটা থেকে আরেকটা, আর নিচে হবে সহগগুলার বর্গের যোগফল। দেখো x এর সহগ হইলো a, এ দেখো a স্কয়ার, y এর সহগ হইলো b, দেখো b স্কয়ার, তার উপরে রুট। আবারও বলি, উপরে হবে একটার কনস্ট্যান্ট থেকে আরেকটা কনস্ট্যান্ট বাদ যাবে, যেমন c1 থেকে c2 বাদ যাবে অথবা c2 থেকে c1 বাদ যাবে, এখানে মডুলাস আছে, সো কোনো সমস্যা নাই, যে কোনোটা থেকে যে কোনোটা বাদ দিলেই হবে। সো আমরা প্রথমে c1 থেকে c2 বাদ দিচ্ছি, আর নিচে হবে রুট ওভার সহগগুলার বর্গের যোগফল। x এর সহগ হইলো a, তার উপরে স্কয়ার, y এর সহগ হইলো b, তার উপরে স্কয়ার। x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার, তাদের যোগফল, তার উপরে রুট। এটাই হলো দূরত্ব নির্ণয়ের সিস্টেম। কাদের? দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার সিস্টেম। এটাও ইম্পর্টেন্ট। টাইপ নাম্বার 16, একটি বিন্দু থেকে সরল রেখার লম্ব দূরত্ব। বুঝো, একটা বিন্দু ধরো আমাকে a, b দেওয়া আছে, আর একটা সরল রেখা মনে করো এটা দেওয়া আছে, আমি একদম প্র্যাকটিক্যাল একটা ম্যাথই দেখাইছি এখানে। সেই দূরত্ব দেখো, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে একটা রেখার কি দূরত্ব বলতো? লম্ব দূরত্ব আমাকে বের করতে বলছে। তো ডি বের করার সিস্টেম কি বলতো? শোনো, সমীকরণটাকে তুমি প্রথমে উপরে লিখবা, কিন্তু বিন্দু বসাইতে হবে। দেখো সমীকরণটাকে তুমি উপরে লিখছো, দেখো 5x প্লাস 4y প্লাস 7, আমরা কিন্তু সমীকরণটাকে উপরে লিখবো, কিন্তু কি করতে হবে জানো? এই x এর জায়গা মুছে দিতে হবে, y এর জায়গা মুছে দিতে হবে, x এর পরিবর্তে বিন্দু বসাইতে হবে। দেখো x এর পরিবর্তে বিন্দু a আর b, x এর পরিবর্তে a, y এর পরিবর্তে b। এটা হলো আমাদের উপরের কাজ, জাস্ট এইটুকু বুঝলে হবে। নিচের কাজটা খুবই সিম্পল, বলো এটা বুঝছো কিনা? আবারও বলি, সিস্টেমটা কি? আমাকে একটা সমীকরণ থেকে একটা বিন্দুর দূরত্ব বের করতে বলছে না? সমীকরণটাকে আমরা উপরে লিখবো, সমীকরণ যেটা দিয়ে আছে এটা আমরা উপরে লিখবো। তবে তবে এই x এর জায়গায় x এর বিন্দুটা বসাবো। দেখো x এর জায়গায় কিন্তু a আছে, দেখো আমি x এর জায়গায় a বসাইছি। y এর জায়গায় কিন্তু b আছে, দেখো আমরা বিন্দুটা বসাইছি। আবারও বলি, একটা সমীকরণকে আমাদের উপরে লিখতে হবে, এবং এইখানে x আছে, দেখো x, এই x এর পরিবর্তে বিন্দু বসাবা a, y এর পরিবর্তে বিন্দু বসাবা b, বসাইলা, রাইখা দিলা। নিচে হবে কি? ওই আগেরটার মতো x এর সহগের বর্গ। বলো x এর সহগ কত আছে? x এর সহগ কিন্তু আছে 5, 5 এর বর্গ, y এর সহগ আছে 4, 4 এর বর্গ প্লাস তার উপরে আবার রুট। আগেও কিন্তু ছিল এটা, দেখো x এর সহগ, y এর সহগ, তার বর্গের যোগফল। সো এখনো কিন্তু সেম কাজ, x এর সহগের বর্গ, y এর সহগের বর্গ, তাদের যোগফল, তাদের উপর রুট। এটা হলো নিচের কাজ। উপরের কাজটা কি ছিল? উপরের কাজটা ছিল আমরা সমীকরণটা বসাবো। দেখো 5x প্লাস 4y প্লাস 7, কিন্তু সমীকরণ বসাবো না, আমরা এখান থেকে x আর y মুছে দিব, এবং x আর y মুছা দিয়ে আমরা এখানে কি বসাবো? বিন্দু বসাবো। দেখো x কিন্তু আমাদেরকে a দেওয়া আছে, সো আমরা এখানে a বসাবো, y কিন্তু আমাদেরকে b দেওয়া আছে, আমরা b বসাবো। নিচে কি করতে হবে? রুট ওভার x এর সহগ তার বর্গ, y এর সহগ তার বর্গ। বুঝতে পারছো? মডুলাস দিবা কেন? কারণ এটা একটা দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? সিম্পল, একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব, সরলরেখাটা উপরে লিখবা, বিন্দু বসাবা, নিচে সহগগুলোর বর্গের যোগফল। আচ্ছা, এইটাই আমাদের আজকের মতো লাস্ট টপিক। এইটুকু যদি তুমি বুঝে যাও তাহলে তোমার সরলরেখা থেকে আনসার করা অনেক বেশি ইজি হবে। এই টপিকটা দিয়ে আমরা শেষ করব বেসিক পার্টটা। বলছে দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ 100% ইম্পর্টেন্ট একটা টপিক। এটা পরীক্ষায় আসবেই। তো স্টার দিয়ে রাখো, যতগুলো স্টার দেওয়া যায়, এটা পরীক্ষায় আসবেই। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই। সো দেখো আমাদেরকে বলবে কি জানো? দুইটা সমীকরণ দেওয়া থাকবে, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণের বলবে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে। সো অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করা একদমই ইজি। তুমি জাস্ট দুই পাশে দুইটা দাগ দিবা,
এই সমীকরণটাকে উপরে লিখবা, নিচে সহগগুলোর বর্গের যোগফল। নিচে কিন্তু সবসময় সেম হইতেছে, খেয়াল করছো? নিচে হলো রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার ওয়াই এর সহগ স্কোয়ার, তাদের যোগফল, তাদের উপরে রুট। এক্স এর সহগ স্কোয়ার ওয়াই এর সহগ স্কোয়ার, তাদের উপরে স্কোয়ার প্লাস রুট, সেম জিনিস। সো দেখো কি করবা, এই একটা সমীকরণ আর আরেকটা সমীকরণ, দুইটা সমীকরণ দিবে, দিয়ে বলবে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এই সমীকরণটাকে এখানে লিখবা, নিচে সহগগুলোর বর্গের যোগফল। এই সমীকরণটাকে এখানে লিখবা, নিচে সহগগুলোর বর্গের যোগফল। একদম সিম্পল। আরেকটা কাজ করতে হবে, দেখো এখানে তোমাকে যদি a1 a2 প্লাস b1 b2, তুমি এই কাজটা করবা, এটা মানটা বের করবা। মান বের করার পর যদি জিরোর চাইতে বড় হয় মানটা, তোমাকে যদি স্থূলকোণ বলে তখন তুমি পজিটিভ, দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস আছে। যদি স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করতে বলে তাহলে প্লাস, আর যদি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করতে বলে তাহলে মাইনাস। আবার তুমি a1 a2 b1 b2 বের করলা, যদি সেই মানটা জিরোর চাইতে ছোট হয় তাহলে যদি স্থূলকোণ বের করতে বলে তখন তোমাকে নেগেটিভ নিয়ে কাজ করতে হবে, যদি তোমাকে সূক্ষ্মকোণ বলে তাহলে পজিটিভ নিয়ে কাজ করতে হবে। আমাদের সামনে ম্যাথ আছে, ম্যাথ করলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা ম্যাথ না করলেই না। ধরো 3x প্লাস 4y প্লাস 7 সমান সমান 0, আমাদেরকে বললো 4x প্লাস 3y প্লাস 9 সমান সমান 0। তোমাকে প্রশ্নটায় বলছে কি, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ। দেখো তোমাকে কিন্তু সমদ্বিখণ্ডকের অন্তর্ভুক্ত কোণের যে সমদ্বিখণ্ডক, এটার সূক্ষ্মকোণও বলে নাই, স্থূলকোণও বলে নাই। যদি কিছু না বলে থাকে তাহলে আমাদের প্লাস নিয়েও কাজ করতে হবে, মাইনাস নিয়েও কাজ করতে হবে। আর যদি স্পেসিফিক ভাবে সূক্ষ্মকোণ বা স্থূলকোণ বলে দেয় তাহলে আমরা ওইটাকে টেস্ট করব। সো দেখো সিম্পল ব্যাপার, আমরা এইভাবেই শিখছিলাম যে যদি আমাদেরকে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলে আমরা এইভাবে দুইটা দাগ দিব, প্লাস মাইনাস দিব, আবার দাগ দিব। বা পাশে সমীকরণটা ইচ্ছা মতো বসায় দিব, আবার ডান পাশে আমরা ডান পাশের সমীকরণটা ইচ্ছা মতো বসায় দিব, প্লাস 9। আর নিচে কি কাজটা করব বলো তো, নিচে সহগগুলোর বর্গের যোগফল। দেখো রুট ওভার এটার সহগ হলো এক্স এর সহগ হলো 3 তার উপরে স্কোয়ার, ওয়াই এর সহগ হলো 4 তার উপরে স্কোয়ার। ডান এই পাশ, আবার এই পাশেও দেখো এক্স এর সহগ হলো 4 তার উপরে স্কোয়ার, ওয়াই এর সহগ হলো 3 তার উপরে স্কোয়ার। সো খুবই সিম্পল ম্যাথ, খুবই সিম্পল, এগুলাই পরীক্ষায় আসে। সো দেখো আমরা এটা কেটে দিতে পারি, দেন এখানে যা থাকবে লেখো 3x প্লাস 4y প্লাস 7 সমান সমান প্লাস মাইনাস 4x প্লাস 3y প্লাস 9। সো একবার আমরা দেখো প্লাস নিয়ে কাজ করব, আর একবার আমরা মাইনাস নিয়ে কাজ করব। কোয়াইট ইজি, হ্যাঁ একদমই সহজ। জাস্ট তুমি দুইটা সমীকরণকে দুই পাশে লিখবা, নিচে সহগগুলোর বর্গের যোগফল বসাই দিবা। এই সবগুলা টাইপ আমি এখানে আলোচনা করছি। এই টাইপগুলো যদি তোমার জানা থাকে, তোমার একাডেমিক থেকে শুরু করে একাডেমিক, এডমিশন, কলেজের কোয়েশ্চন, কলেজের প্রশ্ন এবং বোর্ড কোয়েশ্চন, কোথাও তুমি আটকাবা না। প্রত্যেকটা জায়গায় তুমি এই টাইপের মধ্যে থেকে প্রশ্ন দেখবা। হ্যাঁ, তবে এই টাইপের থেকে একটু ওরা পেঁচাইতে পারে, একটু চেঞ্জ করে করে কোয়েশ্চন করতে পারে, এটার জন্য প্রচুর প্র্যাকটিস দরকার। বাট কনসেপ্ট এগুলার বাইরে থেকে কোনো থিওরি নাই যেখান থেকে প্রশ্ন হইতে পারে। তো এই থিওরিগুলো যদি তোমার ভালো করে জানা থাকে, আর যদি কিছু ম্যাথ তোমার প্র্যাকটিস থাকে, তোমার আয়ত্তে থাকে, তাহলে তুমি অবশ্যই এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন আনসার করতে পারবা। আমাদের আর একটা টপিক আছে, খেয়াল করে দেখো, একটা টপিক খুব সম্ভবত আছে আমাদের, সেটা হলো আর একটা টপিক আমাদের ছিল, সেটা প্রতিবিম্ব। একটা টপিক আমাদের এখানে ছিল, সেটা হলো প্রতিবিম্ব। এটা আমরা পাচ্ছি না এখন। আচ্ছা, প্রতিবিম্বর ব্যাপারটা আমি একটু বলি। প্রতিবিম্বর যে টপিকটা, লাস্ট টপিকটা ছিল আমাদের প্রতিবিম্ব, আমরা প্রতিবিম্বটা আলাদাভাবে শিখব। টাইপ মেবি 18 ছিল, হ্যাঁ টাইপ 18, এইটা ছিল প্রতিবিম্ব। সো প্রতিবিম্বটা অনেক বেশি যে ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকম না। প্রতিবিম্বটা বিগত বছরগুলোতে কখনোই আসে না এখান থেকে প্রশ্ন, বাট 2025 সালে অনেকগুলা বোর্ডে একসাথে প্রশ্ন করছে। সো প্রতিবিম্বটা একটু আলাদাভাবে বুঝাইতে যাচ্ছি। সো আমি প্রতিবিম্বর জন্য আলাদাভাবে একটা ভিডিও বানাবো, শুধুমাত্র শর্ট একটা ভিডিও হবে, সেটা হয়তো 15 থেকে 20 মিনিটের জন্য হইতে পারে। সেই ভিডিওতে শুধু আমরা প্রতিবিম্বর বেসিক, প্রতিবিম্ব থেকে যত ধরনের ম্যাথ আসছে, প্রতিবিম্ব থেকে যে ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন করা সম্ভব, সবকিছু আমরা ডিটেইলস আলোচনা করব। সো এইটা থাকবে আমাদের টাইপ 18, এটা আমরা আজকে আলোচনা করব না, নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা প্রতিবিম্বটা দিয়ে দিব। এই ছিল আমাদের আজকের
বেসিক পার্টটা, অর্থাৎ আমি যে শুরুতে এসে তোমাদেরকে বলছিলাম, শুরুতে যে এসে আমি তোমাকে বলছিলাম যে আমাদের ক্লাসটাকে আসলে দুইটা পার্টে ভাগ করা হয়েছে। একটা পার্ট হইল বেসিক ডিসকাশন। বেসিক ডিসকাশনের মধ্যে 1 থেকে 18 কত যেন ছিল লাস্ট, 1 থেকে 18 এই এই কয়টাই আসলে টাইপ আমাদের ছিল। কত 18, হ্যাঁ 1 থেকে 18, এই 18টা টাইপ যদি কারণ তুমি ভালো করে বুঝে থাকো তাহলে যে কোনো ধরনের প্রশ্ন সলভ করতে পারবা।